হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 12 পাশে আমাদের রাজ্য পঞ্চায়েতের কি পরীক্ষাটি রয়েছে, অর্থাৎ যে পরীক্ষা 12 পাস করলেই তুমি দিতে পারবে, তার স্যালারি কত, কিভাবে পরীক্ষা হবে, আর এই পোস্টে জয়েন করলে তোমার কি পদোন্নতি হতে পারে। তাই বয়স থেকে শুরু করে যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন এবং তুমি এই পোস্টে জয়েন করলে আর ভবিষ্যতে তোমার পদোন্নতির কি ব্যবস্থা রয়েছে সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা 12 পাস করে আছো এবং 12 পাস করার পর একটি সরকারি চাকরি পেতে ইচ্ছুক, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেই, তার পাশাপাশি আজকের এই পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। তাই তুমি যদি 12 পাস করে থাকো বা তারও যোগ্যতা বেশি থাকে, মানে গ্র্যাজুয়েশনও হয়ে থাকো, তাহলেও এই ভিডিওটি কিন্তু তুমি দেখতে পারো, কারণ মিনিমাম 12 পাস যোগ্যতা থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ বা এই পদের জন্য তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের দুটো কথাই বলবো, যারা যারা আমার এই সেশনটি দেখছো তারা অবশ্যই কিন্তু, এবং যারা চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও। এই যে ভিডিওটি দেখছো তার ডান দিকে নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলেই আমি তোমাদের জানিয়ে দিতে পারি এবং তোমরাও যাতে জেনে যেতে পারো ফর্ম ফিল আপের ডেট এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ নোটিফিকেশন তোমার কাছে যাতে চলে আসে, তার জন্য চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো। এবং সবার লাস্টে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে ভিডিওটিকে একবার লাইক করে নিও। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের এই ভিডিওটির মূল পর্ব। তো সেই রাজ্য পঞ্চায়েতে যে পরীক্ষাটা তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দিতে পারো, তাহলে সেই পরীক্ষাটির নাম কি? সেই পরীক্ষাটির নাম হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি বা গ্রাম পঞ্চায়েত সচিব। ঠিক আছে, এই পোস্টের পরীক্ষাটা তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলে তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও যদি তুমি গ্র্যাজুয়েশন যোগ্যতাও তোমার থাকে তাহলেও তুমি এই পঞ্চায়েত সচিব পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে মিনিমামের ক্রাইটেরিয়া শুরু হয়ে যাচ্ছে এবং গ্র্যাজুয়েশনের যোগ্যতায় যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও এই পরীক্ষাটা ফিল আপ করতে পারবে, তারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিট দেখিয়ে। ওকে, সঙ্গে কম্পিউটার এবং আর সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, তবে এই মুহূর্তে লাগছে না, একদম শেষে দিকে তোমাদের কিন্তু লাগবে। সেটা হচ্ছে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 6 মাসের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স তোমাকে করে থাকতে হবে। ঠিক আছে, এবং এই কম্পিউটার কোর্স করা থাকলে তুমি এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তাহলে অগ্রাধিকার তুমি পাবে মানে ধরো 10 জন 10টা পোস্ট, সাপোজ 10টা পোস্টের মধ্যে দেখা গেল 10 জনের মধ্যে 8 জন কম্পিউটার জানে বা এই সার্টিফিকেটটি রয়েছে, তো তাদেরকে আগে কিন্তু নিয়ে যাওয়া হবে, পরে যারা কম্পিউটার পায়নি তাদেরকে রাখা হবে। তাই এখানে কম্পিউটারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে বেশি দিনের নয়, মাত্র 6 মাসের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএস অফিসের ট্রেনিং সার্টিফিকেট থাকা এখানে দরকার, না হলে অগ্রাধিকার পাবে না। তাহলে শিক্ষাগত যোগ্যতা কি কি বললাম? উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো স্ট্রিমে কোনো অসুবিধা নেই, আর্টস নিতে পারো, সায়েন্স নিতে পারো, কমার্স নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই হবে। সঙ্গে 6 মাসের একটি কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশনের উপরে কোর্স করা থাকলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এবার বলি এই যে পঞ্চায়েত সচিব, এনাদের কি কাজ করতে হয় পঞ্চায়েতে, অনেকেই সে বিষয়টা জানি না। তো আগে তাদের কি কাজ করতে হয় একবার আমরা দেখে নেব। সবার আগে রেকর্ড এবং নথি রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানে প্রশাসনিক কিছু নথি থাকে, রেজিস্টার থাকে, ঠিক আছে, মিটিং এর কিছু সারমর্ম আসে, ঠিক আছে, সরকারি নথিপত্র, এক কথায় এইগুলোকে রক্ষণাবেক্ষণ করা বা ঠিকঠাক জায়গায় রাখা, সঞ্চিত রাখা, সংরক্ষিত রাখা, এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির একটি কাজ, মানে সচিবের একটি কাজ। নাম্বার 2 হচ্ছে পঞ্চায়েতে একটি সভা হবে,
ঠিক আছে, তাহলে পঞ্চায়েতের সাধারণ সভা এবং অন্যান্য কমিটির যে বৈঠক হবে সেই বৈঠক বা সবার জন্য নোটিশ তো জারি করতে হবে, তাহলে সেই নোটিশ কিন্তু জারি করে থাকেন একজন পঞ্চায়েত সচিব। ঠিক আছে, এবং এই পঞ্চায়েতের মিটিং এ কি কি এজেন্ডা নিয়ে কথাবার্তা আসবে, কোন কোন বিষয়ে কথাবার্তা বলতে হবে, বা সবার কার্যকরণ কি কি কাজ করেছে, এগুলো সবকিছু লিপিবদ্ধ থাকে একজন পঞ্চায়েত সচিবের কাছে। এছাড়াও ট্যাক্স এবং রাজস্ব তত্ত্বাবধান করা, যে পঞ্চায়েত এলাকা থেকে কত টাকা ট্যাক্স আসছে তার একটি হিসাব পরিলক্ষিত রাখা। যদি মনে করে যে পঞ্চায়েতের মানে কোনো জায়গায় মানে রেট করতে যাবে, তাহলে সেটাও পঞ্চায়েত মানে রেট হিসাবে যে আদায়কৃত যে অর্থ, সেই অর্থটাও এই পঞ্চায়েত সচিব কি করবেন, হিসেবটা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ এক কথায় গ্রাম পঞ্চায়েত থেকে যে রাজস্ব আসবে, ঠিক আছে, সেই রাজস্ব আয়ের যে হিসাব সেটা রক্ষণাবেক্ষণ করা একজন পঞ্চায়েত সচিবের কাজের মধ্যে রয়েছে। 3 নম্বর কি, জন্ম মৃত্যুর রেজিস্ট্রি। ঠিক আছে, সংশ্লিষ্ট গ্রামের এলাকায় সাব রেজিস্ট্রার হিসাবে জন্ম এবং মৃত্যুর তথ্যকে রেকর্ড করা এবং সার্টিফিকেটের প্রক্রিয়াকরণে সহায়তা করা, এটা কিন্তু একজন পঞ্চায়েত সচিবের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে থাকে। এছাড়া কি আছে, বিভিন্ন প্রশাসনিক সহায়তা কাজ করা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য কর্মীদের প্রশাসনিক সাহায্য করতে, মানে প্রশাসনিক দিক থেকে সাহায্য করে থাকেন একজন গ্রাম পঞ্চায়েত সচিব। তাহলে বুঝতে পারলে তো একজন গ্রাম পঞ্চায়েতের সচিবের কতগুলো কাজ আছে, রেকর্ড নথিভুক্ত করা, সভা পরিচালনা করা, ট্যাক্স আদায় করে সেই মানে আদায়কৃত ট্যাক্সের রক্ষণাবেক্ষণের হিসাব রাখা, জন্ম মৃত্যুর রেজিস্ট্রি করতে সহায়তা করা এবং প্রশাসনিক সহায়তা তো রয়েছেই। তো এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো কিন্তু একজন পঞ্চায়েত সচিব করে থাকেন। বোঝা গেল? তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই এবং যদি 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকে কম্পিউটারে, তাহলে তুমি কিন্তু নিশ্চিত এই পরীক্ষাটা দিতে পারছো। ঠিক আছে, এবার পরীক্ষা যে দেবে, পরীক্ষা কত নম্বরের হবে সেটা একবার বলি। পরীক্ষা হবে টোটাল 85 নম্বরের, এবং এই 85 নম্বরের মধ্যে ইংরেজি থাকবে হচ্ছে 25 নম্বরের। ঠিক আছে, আর কি থাকবে না, অঙ্ক থাকবে হচ্ছে 25 নম্বরের, বাংলা থাকবে হচ্ছে 25 নম্বরের, এবং সাধারণ জ্ঞান মানে জিকে থাকবে হচ্ছে 10 নম্বরের। অর্থাৎ এই যে 4টে বিষয়, এই 4টে বিষয় নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, একদম অফলাইনে পরীক্ষা হবে। ঠিক আছে, ওএমআর শিটে গোল করে পরীক্ষা হবে। ঠিক আছে, এবং পরীক্ষা হয়ে যাবার পর তোমাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের কার্বন কপিও দিয়ে দেওয়া হবে যাতে স্বচ্ছতা বজায় রাখা যায়। তবে এই পরীক্ষার ওএমআর শিটে ভুল করলে, কোনো প্রশ্ন ভুল করলে, সেটা কিন্তু নেগেটিভ মার্কস হিসাবে ওই 0.25 হিসাবেই কিন্তু থাকছে, অর্থাৎ নেগেটিভ মার্কস আছে, এটা কিন্তু মাথায় রেখে দিও। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এই যে পরীক্ষাটা যে দিলে, পরীক্ষা দেওয়ার পর চাকরি পেলে কত টাকা স্যালারি পাবে সেটাও একবার বলে দিই। একজন পঞ্চায়েত সচিবের স্যালারি কত হয়ে থাকে, যদি আমরা একজন পঞ্চায়েত সচিবের বেতন কাঠামো দেখি, তাহলে আমরা দেখব পে লেভেল 6 অনুসারে তার স্যালারি ছিল, এখন তো বাড়বে। ঠিক আছে, অক্টোবর মাসের পর থেকে আবার তাদের স্যালারি বেড়ে যাবে। তো আমি পুরনো স্যালারি এটাই বলছি তোমাদের, যে তাদের 22,700 থেকে 58,500 টাকা হচ্ছে তাদের পে স্কেল, এবং এন্ট্রি বেসিক পে হচ্ছে 22,700 টাকা। এবার সেটা কিভাবে দেওয়া হয়েছে না, তাদের ডিএ থাকছে হলো রাজ্য সরকারের নির্ধারিত বর্তমান হার অনুযায়ী ডিএ রাখা হচ্ছে, যা এখন যেমন ডিএ সেই রকম ডিএ থাকবে, ভবিষ্যতে ডিএ বাড়বে। বাড়ি ভাড়া হিসাবে তারা পেয়ে থাকে 12%। ঠিক আছে, চিকিৎসার মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকে হচ্ছে 500 টাকা। তাই তারা ইন হ্যান্ড মাসে তারা শুরু করে, ফার্স্ট হ্যান্ডে স্যালারি তারা শুরু করে দেয় আনুমানিক 27,000 থেকে 30,000 টাকা তারা কিন্তু মানে পার মান্থ পাচ্ছে পোস্টিং এবং সরকারি ডিএর সাপেক্ষে। এবার অক্টোবর মাস থেকে নতুন পে স্কেল আসছে, ফলে তাদের স্যালারিও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে স্যালারি একটা উচ্চ মাধ্যমিক, একজন মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যারা চাকরি পাচ্ছেন পঞ্চায়েত সচিবে, ঠিক আছে, তাদের স্যালারি 27 থেকে 30,000 টাকা ইন হ্যান্ড তারা কিন্তু গ্রোথ করছেন। ঠিক আছে, বোঝা গেল স্যালারি। এবার বলি, এই যে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আমি চাকরিটা পেলাম,
সারা জীবনই কি আমি এই পদেই থাকবো নাকি আমার পদোন্নতি হবে, সেটাও একবার বলে দিই। দেখো, পদোন্নতি হবার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যদি দেখা যায় যে আমার শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাহলে সেটা একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমি গ্র্যাজুয়েশন পাস, সাপোজ আমি গ্র্যাজুয়েশন পাস, আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি 12 যোগ্যতা হিসাবে, তাহলে আমি গ্র্যাজুয়েশনের যোগ্যতার পরে পোস্টগুলো পেতেই পারি। কিন্তু যদি দেখা যায় একজন শুধুমাত্র 12 পাস ক্যান্ডিডেটই চাকরিটা পেয়েছে, তাহলে তার তো এডুকেশন কোয়ালিফিকেশন তেমন ভাবে নেই, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে কিন্তু কোয়ালিফিকেশন বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে। এছাড়াও আরো একটা বিষয় হলো মানে ডিপার্টমেন্টাল যে বিষয়টা থাকে, মানে বিভাগীয় কাজের অভিজ্ঞতা, ঠিক আছে, সার্ভিস রেকর্ড এবং পদমর্যাদার ভিত্তিতে পঞ্চায়েত সচিবের কেরিয়ার কিন্তু বৃদ্ধি হতে পারে। তো কি কি কেরিয়ারে হতে পারে চলো আমরা একবার দেখিয়ে দিই। তাহলে সে জয়েন করলো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সচিব হিসাবে, তারপরের যে প্রমোশন সে পাবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত স্তরের ঊর্ধ্বতন প্রশাসনিক পদটির নামই হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে সে চাকরি মানে তার পদোন্নতি হলো। এরপরে তার পদোন্নতি হবে হচ্ছে সোজা হচ্ছে পিডিও, মানে হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা এক্সটেনশন অফিসার পঞ্চায়েতের। ঠিক আছে, এবং তাকে কাজ করতে হবে ব্লক বা পঞ্চায়েত সমিতি স্তরে, সে কাজের সুযোগ পাবে। ঠিক আছে, এবং তারও পরে যদি আমরা যোগ্যতা তার যদি থাকে এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা দেয়, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে জয়েন্ট বিডিও লেভেলেও তার কিন্তু প্রমোশন হতে হবে। তবে এই প্রমোশনটা পেতে গেলে তার দীর্ঘ অভিজ্ঞতা, ঠিক আছে, এবং মানে এটা হচ্ছে সর্বোচ্চ পদ, এটা মানে এরপরে আর তার নেই, একদম সর্বোচ্চ পদোন্নতির সুযোগ হচ্ছে এইটা থাকবে। তাই একজন এডুকেশন যার কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশন কোনো ক্যান্ডিডেট যদি 12 পাস যোগ্যতার এই চাকরিটা পায়, তাহলে তারপরে আস্তে আস্তে সে কিন্তু তার প্রমোশন বাড়িয়ে নিতে পারে। তাহলে এইটা হচ্ছে তার জব প্রোফাইল এবং এটা তার হচ্ছে প্রমোশনাল স্কিম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত সচিব। যারা ভাবো না 12 পাস যোগ্যতা আমি চাকরি পেলাম কিন্তু আলটিমেট আমার কি পদোন্নতির ব্যবস্থা থাকবে, তো তাদের এই ভিডিওটা পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দিল অবশ্যই তোমাদের পদোন্নতির ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এবার বলি ফাইনালি তাহলে পরীক্ষাটা কবে আসবে। দেখো, পরীক্ষাটা কবে আসবে এবং কতগুলো সিট সেটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে আমি সবার আগে তোমাকে বলবো যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার কিন্তু 2024 সালে তার কিন্তু নোটিফিকেশনটা রয়েছেই, এবং 2024 সালের নোটিফিকেশন অনুসারে টোটাল শূন্যপদ ছিল 6500-র মতো। কিন্তু বর্তমানকালে এই নতুন রাজ্য সরকার নির্বাচিত হয়ে আসার পর পঞ্চায়েত মন্ত্রী পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে এই শূন্যপদ 6500 নিয়ে কাজ করা যাবে না, কারণ কেন্দ্রীয় সরকার যে হারে টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য পাঠায় সেই টাকাটা কাজ করানোর মতো লোকের অভাব রয়েছে, তাই দরকার হচ্ছে 11,000-এর মতো। তাই 11,000 শূন্যপদের দাবি এখন আমরা দেখতে পাচ্ছি, এবং এই পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যেই নেবার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই যে পেপার কাটিংটা দেখছো, এটা সেই পেপার কাটিং যেখানে পরিষ্কার বলা রয়েছে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতের 11,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কে বলেছেন না, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। এবং এই পঞ্চায়েতের ক্ষেত্রে আরো একটু পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে আগে এই পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু এক একটা মানে ছোট ছোট বোর্ড তারা নিতেন এবং সেখানে দুর্নীতির আশ্রয় তো ছিলই, কিন্তু এখন কিন্তু এইগুলো দুর্নীতি মুক্তভাবে পরীক্ষা নেবার জন্য পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা কিন্তু নেওয়ার কথা বলছে, মানে পিএসসি এই পরীক্ষাটা কিন্তু এবার থেকে নেবে। ঠিক আছে, তাহলে হিসাব মতো আমাদের হাতে সময় যদি আমরা ডিসেম্বরকে টার্গেট করে নিই, তাহলে আমাদের হাতে সময় কতদিন আছে, এটা তো অলরেডি আগস্ট চলেই যাচ্ছে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে মাত্র 3টে মাস বা 4টে মাসের মতো বাকি আছে, যার মধ্যে আমাদের কিন্তু প্রস্তুতি সেরে ফেলতে হবে। তাই প্রত্যেককে বলছি, যে যাই বলুক না কেন, নতুন সরকার আসার পর
তারা যে প্রতিশ্রুতি দিয়েছে এবং বারবার বিভিন্ন সভায় প্রতিশ্রুতি দিচ্ছেন, তো সেখান থেকে কিছু তো রিক্রুটমেন্ট হবেই, এটা তো নিশ্চিত। এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে পরের বছর তিনি আবার বসবেন, যে এই একটা বছর তিনি কত রিক্রুটমেন্ট করতে পেরেছেন, কি কি কাজ করতে পেরেছেন, জনতার সামনে বসবেন। তাহলে এত বড় যখন চ্যালেঞ্জটা যাচ্ছে, তাহলে আমাদের অন্তত এই 4টে মাস চুপচাপ পড়াশোনা করে যাওয়াটাই হবে শ্রেয়। আর যারা যারা ভাবছো যে না স্যার এখন আমাদের দরকার নেই, আগে বেরোক তারপরে পড়বো, তাদের ব্যাপার কিন্তু আলাদা হয়ে যাবে এবং তারাই পরবর্তীকালে সাজেশন খুঁজবে। আর সব থেকে বড় কথা, এই কম্পিটিটিভ ফিল্ডে সেই রকম ভাবে তুমি যে 5টা প্রশ্ন পড়ে গেলে আর কোশ্চেন কমন পেলে, এটা কেউ কিন্তু দিতে পারে না। তাই প্রত্যেককে বলছি, যারা যারা এই পোস্টের জন্য নিজেকে তৈরি করতে চাইছো, এখন থেকে তৈরি করো। কিভাবে তৈরি করবে? তুমি যদি ভাবো আমি বাজার থেকে একটা চলতি বই কিনে নিয়ে আসি যেখানে আমাদের 3000 এমসিকিউ কোশ্চেন আছে, সেইগুলো পড়ে নেব, আলটিমেট কি হবে প্রিপারেশন? না, হবে না। কারণ ওই এমসিকিউ কোশ্চেন তুমি মনে রাখতে পারবে না। আর সব থেকে দরকার হচ্ছে তোমাকে কনসেপ্টটা বোঝা, কারণ কনসেপ্ট না বুঝলে কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমরা কিন্তু পারবে না। তাই এখন থেকে আস্তে আস্তে পড়াশোনা শুরু করো, দেখবে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ মাত্র 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে, অনলি 4 সাবজেক্ট, এর থেকে কম সাবজেক্ট হয় না। তাই 4টে সাবজেক্ট পড়তে পারো, পড়তে হবে তোমাকে পুরো ডিটেলসে, যেইটুক দরকার। বোঝা গেল? আর এই ডিটেলস যদি তুমি পড়তে আগ্রহী হও আমাদের কাছ থেকে এক্সপার্ট গাইডেন্সের দ্বারা, তাহলে আমি বলবো এই যে মিশন পঞ্চায়েতের সম্পূর্ণ নতুন ব্যাচ রয়েছে, এই যে ব্যাচটা তুমি দেখছো না, এই ব্যাচটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে রয়েছে, তোমরা একবার নিজেরাও দেখে নাও। জিকে রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ, ম্যাথ, ইংলিশ, বাংলা, রিজনিং, এই যে টোটাল সাবজেক্ট সব এই সাবজেক্টের মধ্যে রয়েছে। রিজনিংটা আমরা কেন দিয়েছি? কারণ ম্যাথের মধ্যে মাত্র 5টা চ্যাপ্টার রিজনিং দেওয়া আছে, যেটা ম্যাথের মধ্যে ইনক্লুড করা আছে। তাই তোমাদের এটাকে আলাদা করে না পড়ালে কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর আমাদের কাছে রিজনিং টিচার তো রয়েছেনই, তাই তিনি তার এক্সপার্ট দিয়ে তিনি কিন্তু এই রিজনিংটা কভার করাবেন। তাই কোনো কম্প্রোমাইজ নয় এই ব্যাচটার ক্ষেত্রে। আর এই ব্যাচটার ক্লাসটা না গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু অঙ্কের ক্লাস মাত্র একটা ক্লাস হয়েছে। সেই অঙ্কের ক্লাসটার রেকর্ডও তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ম্যামের সঙ্গে কথা বলে নেবেন, কোনো অসুবিধা হবে না। আর যারা ভাবছো না যে আমি তো 5 বছর 7 বছর 8 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, তো আমি কি পারবো? আমি বলবো প্রত্যেকে পারবে। একবার তো অন্তত চেষ্টা করে দেখো, কারণ চেষ্টার ওপরে কোনো কিছুই হয় না। তুমি চেষ্টা না করে কি করে তুমি তার ফলের কথা চিন্তা করতে পারো? আর শেষ মোমেন্টে পড়ার থেকে না পড়াই বেটার আমার মনে হয়, কারণ তোমার মনটা শান্তি পাবে, কিন্তু বাস্তবে তোমার ওই জায়গায় পরিণতি লাভ করতে পারবে না। তাই এখনো সুযোগ আছে, 4টে মাস হাতে আছে, অন্তত 4টে মাস পড়াশোনা করো। এই ব্যাচটায় ভর্তি হয়ে প্রত্যেকে তোমাকে ডিটেলস পড়াবে, একদম বেসিক থেকে তোমাকে পড়ানো হবে, পুরো টপিক পড়ানো হবে। টপিক পড়ানোর পর সেই টপিক থেকে কেমন এমসিকিউ কোশ্চেন হবে সেটা তোমাকে বলে দেওয়া হবে। শুধু তাই নয়, মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে, লাইভ প্লাস রেকর্ডেড ভিডিও। তুমি যদি লাইভ ক্লাসে জয়েন থাকতে না পারো, ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থেকে যাবে, তুমি দেখে নেবে রেকর্ডেড ভিডিও যখন ফাঁকা পাবে। কোনো অসুবিধা যদি রেকর্ডেড ভিডিও থেকে হয়, সংশ্লিষ্ট স্যার ম্যাডামকে কলও করতে পারবে। সম্পূর্ণ ফেসিলিটি ব্যাচটার মধ্যে রয়েছে। আর ব্যাচটার দাম কত জানো? এই যে কুপন কোড দেখতে পাচ্ছ Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচটার দাম হবে মাত্র 1057 টাকা। কিভাবে এই কুপন কোডটা ব্যবহার করবে আমি সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। কাউকে ফোন করার দরকার নেই, তুমি নিজে একা তোমার ব্যাচ কিনে তুমি ক্লাস কিন্তু দেখতে পারবে। কিভাবে ব্যাচ কিনবে আমি একবার বলে দিই। তার আগে যারা এই কুপন কোডটা ব্যবহার করবে তারা কি কি পাবে? নাম্বার 1, ব্যাচের দাম তো কমেই যাবে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পাবে, একটা স্মার্ট স্টাডির ব্যাচ এবং তার পাশাপাশি একটা পাবে হচ্ছে তোমরা ওই সিএ ক্যাপসুলের ব্যাচ, তোমরা কিন্তু ফ্রিতে পাবে, ঠিক আছে। তো চলো এবার কিভাবে ব্যাচে ভর্তি হতে হয় একবার দেখিয়ে দিই। যে মোবাইল ফোনে তুমি ব্যাচটা কিনবে সেই মোবাইল ফোনে আগে প্লে স্টোরে যাও, গিয়ে আড্ডা 247 এই অ্যাপটাকে আগে ডাউনলোড করে নাও, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের নাম দাও এবং ফোন নাম্বার লিখে দাও। হয়ে যাবার পর দেখবে অনেকগুলো তোমার এক্সামের অপশন এসছে, সেখান থেকে তোমাকে স্টেট এক্সাম, এই যে স্পেলিং লিখে দিচ্ছি STATE, স্টেট এক্সাম
ঠিক আছে, এটা 4 নম্বরে থাকবে স্টেট এক্সাম। এই অপশনটাতে ক্লিক করলেই সমস্ত স্টেটগুলো চলে আসবে, সেখান থেকে তোমাকে ওয়েস্ট বেঙ্গল এই অপশনটাকে চুজ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে, করার পর নিজের নাম ফোন নাম্বার দিয়ে দিলে, যেটা চাইবে সেটা দিয়ে দেওয়ার পর অনেকগুলো পরীক্ষা আসবে, সেখান থেকে একটা সিলেক্ট করতে হবে। সেখান থেকে তোমরা স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিলে হয়ে গেল। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট। এবার অ্যাপের নিচের দিকে তাকাবে, দেখবে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে, গো টু স্টোর বলে অপশন দেখতে পাচ্ছ। এবার এই স্টোর অপশনটাতে যখনই তুমি ক্লিক করবে তখনই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন তোমার কাছে চলে আসবে, দেখতে পাচ্ছ। তার 3 নম্বরে দেখো WBPSC বলে একটা গোল লোগো আছে অশোক স্তম্ভের চিহ্ন দিয়ে। তোমাকে এই গোল লোগো WBPSC লোগোতে ক্লিক করতে হবে, করলে দেখবে সমস্ত ব্যাচ খুলে গেছে। তুমি ওপর থেকে 1-2 করে গুনতে গুনতে 5 নম্বর ব্যাচে চলে আসবে, দেখবে লেখা থাকবে মিশন পঞ্চায়েত। ঠিক আছে, 1099 টাকা ব্যাচটা দেখাবে। এবার তোমাকে কি করতে হবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। যেই ব্যাচের লেখাতে তুমি ক্লিক করলে দেখবে ব্যাচটা এইভাবে নেক্সট মানে ওপেন হয়ে গেল, মানে ব্যাচের ভেতরে তুমি ঢুকলে। ঢোকার পর তোমার কি কাজ করতে হবে একটু মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, দেখতে পেয়েছো তো? সেই অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখো একটা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছ, যেখানে AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই কুপন কোডটাকে সরাতে হবে, না হলে তুমি বেশি ডিসকাউন্টও পাবে না, দুটো ব্যাচ ফ্রিতেও পাবে না। তাই এই যে AUG 20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা আছে সেখানে এরকম ক্লিক করবে, এরকম টাচ করবে। ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলে যাবে, মানে আরেকটা পেজ খুলবে। এইখানে জাস্ট ক্লিক করলেই এই পেজটা খুলে গেল। এবার সেখানে দেখবে অ্যাভেলেবেল অফার্স এর নিচে একটা খালি বক্স থাকবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এর পাশেই যে অ্যাপ্লাই বলে বটনটা আছে দেখতে পাচ্ছ তো, সেই নীল রঙের অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে Y368 লিখে অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই তোমার দেখবে আরো একটা পেজ খুলে গেল। সেখানে এই যে ইউজ কয়েন বলে দেখবে লেখা থাকবে 137.40 পয়সা। তার পাশে একটা দেখবে স্কয়ার বক্স আছে, বক্সে ক্লিক করবে, জাস্ট এরকম ক্লিক করলে রাইট হয়ে গেল। দিয়ে দাম কত হলো, 1057 টাকা। 1057 টাকাই হবে, এর থেকে 1 পয়সাও বেশি হবে না। Y368 ইউজ করেছো আর কয়েন ইউজ করেছো। এবার এই যে বাই নাও বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই লাল রঙের বাই নাওতে ক্লিক করে দিলে, যেই ক্লিক করলে দেখবে এরকম পেমেন্টের ওপেন হয়ে গেল। এবার তুমি যদি তোমার ওই মোবাইল ফোনেই ফোনপে বা গুগল পে থাকে এবং সেটা দিয়ে পেমেন্ট করতে চাও, তাহলে এই যে নিচে দেখবে লাল রঙের লেখা আছে পে 1057, সেখানে ক্লিক করলেই তোমার ফোনপে বা গুগল পে লেখাটা আসবে। যেটা দিয়ে পেমেন্ট করবে সেখানে ক্লিক করে কন্টিনিউ করে দাও, প্রসেস হয়ে যাবে, পেমেন্ট ডান। ঠিক আছে, আর যদি তুমি অন্য কোনো ফোন থেকে পেমেন্ট করতে চাও তাহলে কি করতে হবে, দেখতে পাচ্ছ পে উইথ QR বলে লেখা আছে, সেখানে জাস্ট এখানে ক্লিক করলেই দেখবে এই QR কোডটা তোমার সামনে চলে আসবে। এবার যেমন ফোনপে গুগল পে থেকে স্ক্যান করে পেমেন্ট করি আমরা, সেরকম ভাবে আমরা পেমেন্ট করে দিতে পারবো। তো এই প্রসেসে তোমাদের ভর্তি হতে হবে। ঠিক আছে, নিজেরাই ভর্তি হও, নিজেরাই ক্লাস দেখো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এবার তোমরা জলদি ব্যাচটায় ভর্তি হয়ে আজকে থেকে অঙ্কের ক্লাস শুরু করে দিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও তাহলে এইটুক পর্যন্তই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। যদি তোমার পঞ্চায়েতের অন্যান্য কোনো পোস্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশনে লিখবে। আর ফ্রি ক্লাস আমার সোম থেকে শনিবার পর্যন্ত এই সেশনে মানে এই চ্যানেলেই সকাল 9টা থেকে হয়, চলে আসবে ফ্রি ক্লাসের জন্য। সঙ্গে তোমরা যারা যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি, এক্ষুনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা আগে দরকার, কারণ যখনই এর নোটিশ আসবে বা ফর্ম ফিল আপ শুরু হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে এই খবরটি পৌঁছে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও, ডিসেম্বরে পরীক্ষা। ধন্যবাদ।